হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি আবার ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি অনলাইন থেকে অনেক দূরে সরে গেছি আমার বিভিন্ন কাজের এবং ব্যস্ততার কারণে। আজকে আসছি আমি একটু ভিডিও আসলে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি চিন্তা করলাম যে এটা নিয়ে আসলে কথা বলা দরকার। আমি একটু আগে ভিডিওটা শুনে আপনাদেরকে যে আসলে আমি কোন ভিডিও নিয়ে কথা বলছি। আইন শৃঙ্খলা অবনতি সুষ্ঠু পথের বাধা কিনা? আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাজির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। এইখানে নির্বাচন কমিশনের যিনি প্রধান তিনি কথা বলছেন এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইন শৃঙ্খলার অবনতির ব্যাপারে, যেহেতু বিশেষ করে কয়েকদিন আগেই আমাদের তফসিল ঘোষণা হয়েছে বাংলাদেশের নির্বাচনের। সেখানে তিনি উল্লেখ করলেন যে মানুষ হাসতে হাসতে ভোট কেন্দ্রে যাবে এবং মানুষ এটাকে উদযাপন করবে। বৃহস্পতিবারে তফসিল ঘোষণা হলো, শুক্রবারে জুমার নামাজ পড়ার পরে দুদকের সামনে থেকে সে একটা ছবি তুলে সেখান থেকে সে আপলোড করলো এবং ফেসবুকে লিখলো যে যেহেতু আমার কোনো ব্যানার পেস্টুন নেই, অতএব এগুলো তোলার জন্য তার সে যে একটা ঝামেলা, সেই ঝামেলাও তাকে পোহাতে হবে না। সে নির্বাচনী প্রচার প্রচারণায় নামবে নামাজের পরে। তার ঠিক কিছুক্ষণ পরে ওসমান হাদির উপর অ্যাটাক করা হলো। একজন মানুষকে খুন করার উদ্দেশ্যে বা হত্যা করার উদ্দেশ্যে তাকে গুলি করা হলো। এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা জানি না ওসমান হাদি বেঁচে ফিরবেন কিনা, কিন্তু আমরা দোয়া করছি যাতে ওসমান হাদি আমাদের মাঝে ফিরে আসে। তার মতো জ্বলন্ত আগুনের শিখা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, কারণ বাংলাদেশে এর আগে এমন কোনো নেতা জন্মায়নি যে ভ্যান গাড়িতে চড়তেছে, বাসায় রান্না বান্না করতেছে, গরিব থেকে বড়লোক সবার সঙ্গে মিশতেছে, মানুষকে তার নির্বাচনী প্রচার প্রচারণার যে ছোট ছোট লিফলেট আছে সেগুলো দিচ্ছে, এবং সেই লিফলেটগুলো সে তার নিজের টাকা দিয়ে বানায়নি। এই লিফলেটগুলো বানানোর জন্য মানুষ তাকে টাকা দিছে এবং সেই টাকা দিয়ে সে এগুলা বানাইয়া তারপর তার নির্বাচনী প্রচারণা করতেছে। বাংলাদেশে এই প্রথম ওসমান হাদি শুরু করছে যে মানুষের টাকা দিয়ে কিভাবে ভোটের প্রচারণা করা যায়। এই জিনিসটা ওসমান হাদি ছাড়া এর আগে আর কেউ করা নাই। সবাই নিজেদের টাকা দিয়ে নির্বাচনী প্রচারণা করছে। সে ওসমান হাদিকে যে খুনিরা হত্যা করার জন্য তার উপর ফায়ার করে, তারা ঢাকার মধ্য থেকে বের হয়ে বাংলাদেশ ছেড়ে তারা নাকি ভারতে পলাই গেছে, এবং আইন শৃঙ্খলার কোনো দোষ নাই এখানে। বাংলাদেশ থেকে একটা অপরাধী কিভাবে যায়? বাংলাদেশ থেকে একটা অপরাধী বাইরে যাওয়ার আগে কতগুলা চেকপোস্ট আছে, কতগুলা থানা তাকে পার হয়ে যেতে হয়েছে, কতগুলো জেলা তাকে পার হয়ে যেতে হয়েছে। প্রত্যেকটা জেলার মধ্যে আইন শৃঙ্খলার লোক আছে। তারা কি চাইলেই একে আটকাতে পারতো না? অবশ্যই আটকাতে পারতো, কিন্তু তারা আসলে আটকায় নেই। নিশ্চয় তারা এখানে জড়িত আছে। যদি জড়িত না থাকতো, যদি তারা আসলেই দেশের জন্য কাজ করতো, তাহলে নিশ্চয় এই খুনিগুলোকে ধরা তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। তারা শুধুমাত্র যে ঘটনার পরে খুনিকে ধরতে হবে এমন না, তারা নিশ্চয়ই ঘটনার আগে থেকে তাদের কাছে সোর্স আছে। যেহেতু আমরা দেখছি যে একজন বিবৃতি দিয়েছিলেন, তিনি সাবেক আর্মি অথবা র্যাব ছিলেন, এবং তিনি বক্তব্য দিলেন যে তার কাছে আগে থেকে সোর্স ছিল। তিনি 3 দিন আগে থেকেই ওসমান হাদিকে হুঁশিয়ার করে আসছেন যে আপনার উপর অ্যাটাক হতে পারে। যেহেতু ওসমান হাদি শুনছেন না, তিনি নিজেই তার বডিগার্ড হয়ে গেলেন নিচ থেকে, এবং তিনি দূর থেকে তার উপর নজর রাখছেন যে কেউ তার ক্ষতি করছে কিনা, কোনো না কোনো ভাবে তার উপর অ্যাটাক আসতে পারে, এমন শঙ্কা নিয়েই তিনি ওসমান হাদিকে প্রোটেক্ট করা ট্রাই করছে। তাহলে সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বা পুলিশের কাছে কেন এই ধরনের কোনো তথ্য থাকবে না? অবশ্যই তাদের কাছে তথ্য থাকবে, এবং তারা এগুলো জানে। জানার পরও তারা ওসমান হাদির এই খুনিগুলোকে বাংলাদেশ থেকে যদি চলে যায় তাহলে তারা নিজেরা একে পালায় যেতে সাহায্য করছে। আর যদি বাংলাদেশে থাকে তাহলে তারা নিশ্চয়ই এই খুনিগুলোকে প্রোটেক্ট করার জন্য তারা বাংলাদেশে নাই, এই ধরনের একটা গল্প আমাদের কাছে এখন ছড়াচ্ছে। আমরা জানি না খুনি আসলে কোথায় আছে। কিন্তু এত কিছুর পর যখন নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করা হলো আইন শৃঙ্খলার অবনতির বিষয়ে, তিনি এই ব্যাপারে হাসলেন এবং তিনি বললেন যে 2-4টা খুন হয়েছে, এটা তেমন কোনো বিষয় না। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। এটা কোনো কথা হতে পারে? একজন আমি দায়িত্বের কথা বাদে দিলাম, একজন সুস্থ মানুষ কেন এই ধরনের কথা বলবে? কখনো কি মানুষ বলতে পারে যে নির্বাচন আসছে, ঠিক আছে, তাহলে 2-4টা মানুষ এখন খুন হবে? এটা আমরা কেন হিসেব করব? 2-4টা মানুষ এগুলো কোত্থেকে আসছে? এগুলো কি রোবট?
যে 2-4টা রোবট আমরা বানালাম, ঠুস করে আমরা এগুলো মেরে ফেললাম। আজ তো একটা জীবন, এই জীবনগুলোকে কেউ যদি মেরে ফেলে তাহলে তার ফ্যামিলির অবস্থা কি হবে? একটা মানুষকে মেরে ফেলা মানে শুধুমাত্র ওই মানুষটাকে কবর দিয়ে ফেলা না, ওই মানুষটার পিছনে যে মানুষগুলো থাকে তাদের জীবনটা মানে বেঁচে থাকার চেয়ে নরকের মতো হয়ে যায়, কারণ তাদেরকে সাপোর্ট করার মতো কেউ থাকবে না, তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট কেউ দিতে পারবে না, তাদের বাসস্থান বলেন, যারা হয়তো অন্য শহরে এখন বর্তমানে আছে তারা ওই শহরে ভাড়া দিতে না পারে, তারা হয়তো গ্রামে ফিরে আসতে হবে। গ্রামে ফিরে এসে তারা হয়তো যদি বাসায় যদি ওই মানুষটা ছাড়া যদি কোনো পুরুষ না থাকে, ওনার ধরেন বাবা নাই অথবা ওনার কোনো বড় ভাই নেই, তাহলে এই ফ্যামিলিকে সাপোর্ট দিবে কে? হয়তো বাচ্চাগুলো খুবই ছোট, একজন মাকে তখন ভিক্ষা করে এই ফ্যামিলিকে হয়তো সাপোর্ট দিতে হবে। তাহলে এই যে একটা ফ্যামিলির উপর ট্র্যাজেডি চলে আসছে একটা খুনের মাধ্যমে, এই জিনিসটাকে নির্বাচন কমিশনার কিভাবে হেসে হেসে বলতে পারেন যে 2-4টা খুন হবে এটা স্বাভাবিক, এবং এই কিছুদিন আগে একজন মানুষ খুন হয়েছে এখন ওসমান হাদির উপর আসছে, মানে তিনি এমনভাবে সাবলীলভাবে বলছেন মনে হয় যেন এগুলো হচ্ছে ওই লুডো খেলার মতো। কিন্তু আসলে জীবন তো কোনো লুডো খেলা না, বা জীবন তো কোনো এই ধরনের হাস্যরসের কোনো মঞ্চ হইতে পারে না। একজন সুস্থ মানুষ কিভাবে এই ধরনের কথা বলতে পারে? আমার মনে হয় ওনার মানসিক ভারসাম্য খুবই 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 নিম্নভাবে নেমে গেছে, ওনার মস্তিষ্ক আমার মনে হয় পছন্দ হচ্ছে, তা না হলে একজন মানুষ এই ধরনের কথা কখনো বলতে পারে না। একজন দায়িত্বপ্রাণ মানুষ, তার দায়িত্ব অনুযায়ী কথা বলা উচিত, এবং তার দায়িত্বের মধ্যে যা যা আছে সেগুলো নিয়ে কথা বলা উচিত। যদি সে তার দায়িত্বে ব্যর্থ হয় তাহলে সেটা নিয়ে তাকে ক্ষমা প্রার্থনা করা উচিত মানুষের সামনে এসে। ক্ষমা প্রার্থনা দূরের কথা, বরং তারা আরো এসে আমাদের সামনে গলা জুড়ে বলছেন যে এই ধরনের কয়েকটা খুন হতেই পারে, এটা কোনো বিষয় না। তিনি যেহেতু বলছেন যে কয়েকটা খুন হওয়া স্বাভাবিক, তাহলে শুরুটা তার থেকে কেন হলো না? যদি কয়েকটা খুন হওয়া স্বাভাবিক হয় তাহলে তিনি কেন এখনো বেঁচে আছেন? শুরুটা তার থেকে হওয়া দরকার ছিল। যদি তার থেকে হতো তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, নির্বাচন আসছে, প্রথম নির্বাচনের কমিশনার খুন হলো, এবার আস্তে আস্তে প্রার্থীদের উপরে বা জনগণের উপর আসতে পারে, তাহলে আমরা কনসার্ন হতাম, আমরা তাহলে সতর্ক হতাম। আসলে এই ধরনের কথাগুলা যারা বলেন তাদেরকে আসলে তখনই পথ থেকে নামাইয়া রাস্তার মধ্যে কাপড় চোপড় খুলে পিষে মেরে ফেলা দরকার এদেরকে। এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, যারা মানুষের জীবন নিয়ে হাস্যরস করতে পারে এবং যারা মানুষের জীবনের কোনো মূল্য দিতে জানে না। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার পক্ষ থেকে অবশ্যই এটার প্রতি যথেষ্ট ভূমিকা রাখা দরকার ছিল, এবং তিনি চাইলে যথেষ্ট ভূমিকা তিনি রাখতে পারতেন। কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি সচেষ্ট করবেন এবং দেশের মানুষদেরকে কিভাবে প্রোটেক্ট করবেন এবং প্রার্থীদেরকে কিভাবে তিনি প্রোটেক্ট করবেন, এই ধরনের কিছু প্ল্যান তার নেওয়া দরকার ছিল। কিন্তু তিনি এগুলো না করে তিনি যাচ্ছেন কোথায় আলুর দাম বেশি, কোথায় পেঁয়াজের দাম বেশি, কোথায় বিরিয়ানিতে আলু বেশি, কোথায় বিরিয়ানিতে মাংস বেশি, এই ধরনের বিষয়গুলো নিয়ে তিনি এখন খোঁজাখুঁজি করছেন। এগুলো তো ওনার কাজ না, এগুলো হচ্ছে ভোক্তা অধিকারের কাজ। ভোক্তা অধিকারের দায়িত্বে যারা আছেন তারা এগুলো করবেন। তিনি কেন এগুলো করতে যাচ্ছেন? তার কাজ হচ্ছে দেশকে প্রোটেক্ট করা, দেশের মানুষের প্রোটেক্টের কাজে তিনি তার সময় ব্যয় করবেন। এগুলো না করে তিনি কেন এই ধরনের ফালতু কাজগুলো করবেন? এবং এই ফালতু কাজগুলোর মাধ্যমে এখন ওসমান হাদিকে আমরা হারালাম। এই ওসমান হাদির মতো একজন বিপ্লবী মানুষকে বাংলাদেশে আর কখনো জন্মাবে? আমার তো মনে হয় না। আমাদেরকে কাজী নজরুল ইসলাম দ্বিতীয় কেউ আসে নাই। আমাদেরকে শেরে বাংলায় ফজলুল হক আর কেউ আসে নাই। আমাদেরকে ভাষা নিয়ে আর কেউ আসছে? দ্বিতীয় কোনো ভাষা নিয়ে কিন্তু আর আসে নাই। আমাদেরকে জিয়াউর রহমানের মতো দ্বিতীয় আর কেউ আসবে? কখনো আসবে না। জিয়াউর রহমানের ছেলেও জিয়াউর রহমানের মতো হইতে পারবে না। তাহলে এই ধরনের মানুষগুলো বাংলাদেশে একবারই জন্মায়, তাদেরকে যত্ন করা উচিত। সো দেশের আসলে আইন শৃঙ্খলা এখান থেকে বোঝা যায় যে আসলে কোন পর্যায়ে যাচ্ছে, এবং যারা মিডিয়াতে কথা বলছেন তাদের সবারই হয়তো লিস্ট হচ্ছে, যে তাদের লিস্টের মধ্যে দেশের পক্ষে যারা কঠিন হুঁশিয়ারি রাখছেন এবং কঠোর কণ্ঠ রাখছেন, তাদের কণ্ঠগুলোকে দাবাই দেওয়ার জন্য তারা হয়তো প্ল্যান করছেন। তার মানে কি নতুন করে আমরা যখন দেশটাকে আবার উদ্ধার করলাম এবং দেশটাকে নতুন একটা বাংলাদেশে আমরা রূপান্তর করার স্বপ্ন দেখছি, সেই সময়ে আসলে আমরা আবার সেই আগের যুগেই ফিরে যাচ্ছি। আমি জানি না আমার ভিডিওকে আপনারা কিভাবে নেবেন, এবং আমি কোনো দলীয় পক্ষই আমি কথা বলছি না। আমি ওসমান হাদির একজন সাপোর্টার হিসেবে আমি কথা বলছি আজকে, এবং আমার কাছে বিষয়গুলো খুবই খারাপ লাগছে যে একজন মানুষের জীবন মৃত্যু নিয়ে এবং একজন মানুষের খুন হওয়া, একজন মানুষের জীবন নিয়ে মানুষ কিভাবে কনসার্ন থাকতে পারে না। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি জানি না পরবর্তী ভিডিও কখন আসবে, বাট আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা কথা, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।